আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে আদালতে তোলপাড়, পক্ষে অবস্থান হাসনাতের। সরকারকে চাপে ফেলতে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, নেপথ্যে কারা? পুতিনের সঙ্গে ফোন আলাপ, ইউক্রেন যুদ্ধ অবসানে আশাবাদী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা। এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কি না তা এখনো স্পষ্ট নয়, আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন। সোমবার সচিবালয়ে কোরবানির ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়, কোনো একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কেন? জবাবে তিনি বলেন, ওনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না। এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন। উল্লেখ্য, এর আগে রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। তিনি আরও লেখেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই নানা দাবি নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের। এছাড়া 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক স্বার্থেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কোথাও কোথাও। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের চেয়েও আন্দোলন কর্মসূচিতে বেশি মনোযোগী হয়ে পড়েছেন। কারা এই ধরনের আন্দোলনের ইন্ধন যোগাচ্ছেন এ বিষয়ে সরকারের তদন্ত করা উচিত। আন্দোলনের ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না। একের পর এক দাবি নিয়ে নানা কর্মসূচি দিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষকরাও। দাবি আদায় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিচ্ছেন। এতে তীব্র যানজটের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সরকারকে চাপে ফেলে একটা দাবি পূরণ হওয়ার পর সামনে হাজির হচ্ছে আরও একাধিক ইস্যু। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ হলেও তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়েও ছাত্র সংগঠনগুলোর মতানৈক্য রয়েছে। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ হাসিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে কেউ কেউ, এমনকি মব সৃষ্টি করে শিক্ষার্থীদের নির্যাতন ও পদত্যাগে বাধ্য করারও অভিযোগ রয়েছে। পরীক্ষা পেছানোর আন্দোলনেও জড়িয়ে পড়েছেন অনেকে। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে এক ধরনের অস্থিরতা। আন্দোলন প্রসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি যুগান্তরকে বলেন, আমাদের প্রথম দাবি ছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের সমস্যার যে সমাধান সেটি আমরা এখনও দেখতে পাইনি। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা, বর্তমানে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ রোববার যুগান্তরকে বলেন,
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব স্বল্প সময়ের, সেখানে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ করতে বেশিরভাগ সময় চলে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে অর্থের বিষয় রয়েছে। চাইলেও মুহূর্তের মধ্যে সব দাবি পূরণ করা সম্ভব নয়। তারপরও আমরা অনেক দাবি মেনে নিয়ে কাজ করছি, কিন্তু দুঃখজনকভাবে এসব দাবির সঙ্গে রাজনৈতিক বিষয়ও জড়িয়ে পড়ছে, যেটি আমাদের এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ যুগান্তরকে বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে রাত দিন কাজ করছি, তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা শিক্ষার্থীদের উচিত নয়। এতে আমরা কষ্ট পাই। শিক্ষার্থীদের কিছু কিছু দাবি রাজনৈতিক মনে হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা দাবি আদায়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি না করে সেদিকে শিক্ষকদেরও নজর রাখতে হবে। শিক্ষার্থীদের আবাসন বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের টানা কর্মসূচির কারণে অন্তর্বর্তী সরকার দাবি মেনে নিতে বাধ্য হয়। তাদের দাবি মেনে নেওয়া, যেখানে আবাসিক হল নেই, সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবাসন বৃত্তির জন্য দাবি জানানোর পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এমন শঙ্কা থেকে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামতে চায় দলটি। কী ধরনের কর্মসূচি করা যায় তা নিয়ে আলোচনাও চলছে। গতকাল সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, দলটির নীতি নির্ধারকরা মনে করেন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি গুরুত্বপূর্ণ নয় এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ করে নানা পক্ষের মাঠে আন্দোলনে নামার ঘটনাকে তারা সন্দেহের চোখে দেখছে। তাদের এ চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে, পাশাপাশি পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। সর্বশেষ সরকারের তরফ থেকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করার পর সেই সংখ্যা আরও বেড়েছে। এ নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নেতারা বলেন, জুলাই আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ব্যর্থ হলে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করলে গণতন্ত্রের জন্য বড় হুমকি। সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদতপুষ্ট কোনো একটি কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এই চেষ্টা যাতে সফল না হয় সেজন্য করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে নেতারা নির্বাচনের দিনক্ষণের দাবিতে আন্দোলনের পক্ষে মত দেন, তবে সেই আন্দোলন কোনো অবস্থায় যাতে সংঘাতের দিকে না যায় সেই ধরনের কর্মসূচি নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা। বলেন, বিএনপি এখন পর্যন্ত সরকারকে বিব্রত করার মতো কোনো কর্মসূচি দেয়নি, তবে সরকারের উপরের চাপ তৈরির জন্য বিএনপি ও তার মিত্ররা নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনের দিনক্ষণের দাবিতে কর্মসূচি দিতে পারে। কিন্তু বিএনপি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চান। জানা গেছে, আন্দোলন কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপি নেতারা বলছেন, আগামী 2 মাস সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে, আর তার মাধ্যমেই দল আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যে সমাবেশ রয়েছে সেসব কর্মসূচির মাধ্যমে দলের তরুণ কর্মীদের মাঠে নামানো হবে। ইতোমধ্যে চট্টগ্রামে ও খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ উদ্যোগে বিশাল সমাবেশ শেষ করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়া ও ঢাকায় সমাবেশ হবে। সর্বশেষ ঢাকার সমাবেশে বড় ধরনের লোক সমাগম করবে। ঢাকার সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউক্রেন যুদ্ধের অবসানের আশার বাণী শুনিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় এ ফোনালাপ শুরু হয় বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এর আগে তাসের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় মস্কো সময় বিকেল 5টায়
বাংলাদেশ সময় রাত ৮টায় কথা বলেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হল গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করা। তিনি বলেন, ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে আমরা ইতোমধ্যেই আমাদের মূল অবস্থান স্পষ্ট করেছি। ফোনালাপের পর আমরা সবাইকে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দিতে পারব। পেসকভ এই ফোনালাপকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন, জানান দুই দেশের ভবিষ্যৎ যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নিয়েও এই ফোনালাপে আলোচনা হয়। এর সময় তিনি পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, সেখানে দাবি করা হয়েছিল যে মার্কিন বিশেষ দূত স্টিভেন উইটকফ মে মাসের ছুটিতে রাশিয়া সফর করবেন, সেই খবরের কোনো সত্যতা নেই বলেও জানান তিনি। ক্রেমলিন মুখপাত্র বলেন, এ তথ্যটি সঠিক নয়। পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত 18 মার্চ। এ সময় দুই নেতার সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ কবে হতে পারে এমন প্রশ্ন পেসকভ বলেন, এটি নির্ভর করবে তাদের সময়সূচি ও পারস্পরিক সম্মতির উপর। দুই প্রেসিডেন্টই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, আর সাক্ষাৎ করে তা ফলপ্রসূ হতে হবে, তাই সেটা ভালোভাবে প্রস্তুত করে আয়োজন করতে হবে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত সফরকালে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে চান। হোয়াইট হাউসও জানিয়েছে দ্বিপাক্ষিক এই বৈঠক খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। পেসকভ বলেন, ইউক্রেন সংকট সমাধানে মার্কিন মধ্যস্থতা যদি বাস্তব শান্তি অর্জনে সহায়ক হয় তাহলে রাশিয়া তা মূল্যায়ন করে। তিনি এ সময় মনে করিয়ে দেন যে 2022 সালের আগে রাশিয়া কূটনীতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু ন্যাটো, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা এবং অন্যান্য পক্ষ রাশিয়ার প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রত্যাখ্যান করে। পেসকভ বলেন, যখন কূটনৈতিক পথে আর কোনো গতি থাকে না তখনই বিশেষ সামরিক অভিযান শুরু হয়। উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বরে রাশিয়া প্রস্তাব দিয়েছিল যাতে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি হয় যেখানে স্পষ্টভাবে বলা থাকবে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রাশিয়ার বিরুদ্ধে নয়, কিন্তু পশ্চিমা শক্তিগুলো এমন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানায়। ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। স্থানীয় সময় সোমবার 19 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এ আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এ ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণ ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও। কিছুদিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। বেইজিং নতুন ব্যয় নির্দেশিকা জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তাদের সাশ্রয়ী জীবনযাপন করতে বলা হয়েছে, কারণ চীন অর্থনৈতিক চাপে পড়েছে। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক সংবাদে এ তথ্য উঠে এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের সরকারি অপচয় কমানোর জন্য নতুন কিছু নিয়ম জারি করেছে। কর্মস্থলের খাবারের দামি মদ, সিগারেট এবং গুরমেট খাবার পরিবেশন করা যাবে না। অতিথিদের বিমানবন্দরে বিদায় জানানো যাবে না। সম্মেলনে আর বিলাসবহুল ফুলের সাজসজ্জা থাকবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হয়ে
চীন এখন অর্থনৈতিক চাপের সম্মুখীন। দেশের অভ্যন্তরে ধীর প্রবৃত্তির কারণে কর্মকর্তাদের সাশ্রয়ী হতে এবং সাশ্রয়ী জীবনযাপনে নেতৃত্ব দিতে বলা হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ গাজায় আহত বন্দীদের পরিবারের 1000 ফিলিস্তিনি হজযাত্রীকে তার ব্যক্তিগত খরচে এবছর হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দী হয়েছে কিংবা ইসরায়েলি হামলায় আহত হয়েছে তাদেরকেও দেয়া হয়েছে এই ফ্রি হজের আমন্ত্রণ। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী 4 বা 5 জুন এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনি হজ যাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দাওয়া অ্যান্ড গাইডেন্স এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত 53,000 মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অ্যাপল তাদের ভিশন প্রো হেডসেটের জন্য একটি যুগান্তকারী ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের শুধু চোখের ইশারায় স্ক্রল করার সুযোগ দেবে। অর্থাৎ দীর্ঘ লেখাপড়া, অ্যাপ ব্রাউজিং কিংবা কন্টেন্ট নেভিগেশন সবই সম্ভব হবে হাত নাড়ানো ছাড়াই। বিশিষ্ট অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, আপকামিং ভিশন OS 3 সফটওয়্যারে এই ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন অপারেটিং সিস্টেমে চোখ যেখানে থাকবে, স্ক্রিন ঠিক সেখানে ফোকাস করবে। আপনি শুধু চোখের দৃষ্টির সাহায্যে মেনু থেকে মেনুতে যেতে পারবেন কিংবা পেজ স্ক্রল করতে পারবেন খুব সহজেই। এই ফিচারটি প্রথমে অ্যাপেলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে কাজ করবে, তবে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্য টুলস আনছে অ্যাপল, যাতে করে তারাও তাদের অ্যাপে চোখ নিয়ন্ত্রিত স্ক্রলিং সুবিধা যুক্ত করতে পারে। এর ফলে নতুন এক ধরনের হ্যান্ডস ফ্রি ইন্টারাকশন অভিজ্ঞতা তৈরি হতে যাচ্ছে, যা ভার্চুয়াল ও মিক্সড রিয়েলিটি জগতে অ্যাপেলকে এগিয়ে রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসিবিলিটির দিক থেকেও একটি বড় অগ্রগতি। যারা শারীরিকভাবে হাত ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এই ফিচারটি হতে পারে একটি রেভলিউশনারি সমাধান। অ্যাপেলের এই উদ্ভাবন প্রযুক্তি দুনিয়ায় ভবিষ্যতের ইন্টারফেস ডিজাইনের ধারা পাল্টে দিতে পারে। চোখের দৃষ্টিশক্তিকে কম্পিউটিং কমান্ডে রূপান্তরের এই চেষ্টাই প্রমাণ করে অ্যাপল এখনও ভবিষ্যৎ নির্মাণে অন্যতম পথ প্রদর্শক। এবার খেলার খবর। সর্বকালের সেরা ফুটবলার কে? প্রশ্নের জবাবে যে ঝড়টা ওঠে তা চিরন্তন। সেই গেল শতাব্দীর শেষ অংশ থেকে শুরু, তা এখনও চলছে। তাতে যোগ হচ্ছে নিত্য নতুন নাম। সর্বশেষ সংযোজনটা হয়েছে লিওনেল মেসির নাম। সেই তাকেই এবার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেতাব দিয়ে বসেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তবে এ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের জন্ম হয়েছে, কেননা IFFHS এর র্যাঙ্কিংয়ে মেসির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবলের রাজা ব্রাজিলের পেলে। প্রশ্ন উঠেছে, কালো মানিক পেলে যেখানে সর্বোচ্চ 3 বার বিশ্বকাপ জিতেছেন আর মেসি মাত্র 1 বার, সেখানে কিভাবে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি দ্বিতীয় হন? তৃতীয় স্থানে রয়েছেন মেসির স্বদেশী দিয়েগো ম্যারাডোনা, যিনি মেসির মতো মাত্র 1 বার বিশ্বকাপ জিতেছিলেন। চতুর্থ স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর ঠাঁই পাওয়া মেনে নিতে পারেননি অনেকে। ইতিহাসের সর্বোচ্চ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 905 গোলদাতা হলেও পর্তুগিজ মহাতারকা কখনো বিশ্বকাপ জিততে পারেননি। 1986 বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন একক নৈপুণ্যে। 86 বিশ্বকাপে ম্যারাডোনা ছিল 5টি করে গোল ও অ্যাসিস্ট। 36 বছর পর মেসি ও ম্যারাডোনার মতো 10 গোলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখেন, 7 গোল 3 অ্যাসিস্ট। ফলে রেকর্ড 2 বার বিশ্বকাপে গোল্ডেন বল জিতে নেয় মেসি। রোববার সর্বকালের সেরা 10 ফুটবলারের র্যাঙ্কিং প্রকাশ করে IFFHS। সেখানে শীর্ষে জায়গায় পেয়েছে মেসি। এরপর ব্রাজিল ফুটবল সম্রাট পেলে ও আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। সেরা 3-এ জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে সর্বকালের চতুর্থ সেরা খেলোয়াড়ের সম্মান দিয়েছে সংস্থাটি। সেরা 5-এর শেষ নামটি ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের। এরপর রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো। সাথে রাখা হয়েছে ফ্রান্সের মাঝমাঠের জাদুকর জিনেদিন জিদানকে। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার 8ম সেরা খেলোয়াড় এবং স্পেন ও আর্জেন্টিনার কিংবদন্তি আলফ্রেডো ডি
স্তেফানোকে রাখা হয়েছে নবম স্থানে, আর 10-এ রয়েছেন ব্রাজিলের রোনালদিনহো। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।